দুর্নীতি ও সন্ত্রাস দমনে পুলিশকে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। পেশাদারিত্ব দিয়ে জনগণের আস্থা অর্জনের আহ্বান। সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার, পর্যবেক্ষণ করছে ঢাকা। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমি কথা বলবো। ঈদ যাত্রায় বাড়ানো হবে বাস, নৈরাজ্য ঠেকাতে থাকবে মোবাইল কোড। ৬৯টি মোবাইল কোড যাতে পরিচালনা করা যায়, না কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ঢাকা ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরায় মামলা। বাজারের সিন্ডিকেট ভাঙতে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার, জানান বাণিজ্য মন্ত্রী। সরবরাহ ব্যবস্থায় চালু হবে এআই পদ্ধতি। খাল উদ্ধারে ব্যাপক অনিয়ম অব্যবস্থাপনা, প্রতি বছর অপচয় হাজার কোটি টাকা। ঢাকাকে বাঁচাতে সব খালের পানি প্রবাহ স্বাভাবিক করার পরামর্শ। ঢাকা দক্ষিণ সিটির বর্ধিত 18টি ওয়ার্ড যেন প্রত্যন্ত গ্রাম, কর দিয়েও মিলছে না গ্যাস, পানি সহ নাগরিক সুবিধা, ক্ষুব্ধ এলাকাবাসী। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। পুলিশ প্রশাসনকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়। দুর্নীতি ও সন্ত্রাস দমনে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার নির্দেশনা দেন তিনি। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহের অনুষ্ঠান। এতে অংশ নিয়ে সরকারের সফলতা নিশ্চিত করতে দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনীর বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। সঠিক ও পেশাদার ভূমিকা থাকলে সহিংস পরিস্থিতিও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে মন্তব্য করেন তিনি। আপনাদের যে রেসপন্সটা থাকে সেটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি মানুষ প্রথমেই ধরে নেয় যে আচ্ছা সরকারটা কেমন। দুর্নীতি সন্ত্রাস নিয়মে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। পুলিশ প্রশাসনকে সরকারের আইন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও মানবিক ও বিশ্বাস ভিত্তিক হতে হবে। জানান, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় দেখা হবে না। সাম্প্রদায়িকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটি কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। আপনার কাজও হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। প্রধানমন্ত্রী জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে পেশাদার, সৎ ও জনমুখী পুলিশ বাহিনী গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সততা, মেধা এবং দক্ষতাই হবে প্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ প্রথম বৈঠকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত হয়। অনুপ্রবেশ বন্ধ আর সীমান্ত সুরক্ষা একে বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার, আর এর মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়। তবে বাকি ৪৫৬ কিলোমিটার অংশে সীমান্তে প্রাচীর তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। তবে এই জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ছিল। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি রাজ্য শাসনভারের ভার পাওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তর প্রক্রিয়ার সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের দাবি, এর ফলে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, কমবে অনুপ্রবেশ ও চোরাচালান সহ নানা অপরাধ। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে
বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তবে বিরোধীদের আহ্বান, সীমান্তে নিরাপত্তার নামে মানবিক ও স্থানীয় বাস্তবতাও যেন উপেক্ষিত না হয়। বিশ্লেষকদের মতে এটি প্রশাসনিক পদক্ষেপও নয়, বরং সীমান্তে নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক অগ্রাধিকারের বার্তাও স্পষ্ট। এছাড়া বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প চালু, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি সহ 6টি সিদ্ধান্তকে গুরুত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, সীমান্তে কাঁটাতার দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে ঢাকা। আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে যাতে কোনো সন্ত্রাস না করতে পারে তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার আমরা কথা বলবো। এটিস্টা আলোচনা নিয়ে ইন টার্মস অফ পজিটিভ আলোচনা হয়েছে, দ্যাটস হোয়াট আই উড সে। এবং আপনার চায়নার এক্সিম ব্যাংক ইন্টারেস্ট শো করছে টু ফাইন্যান্স এটিস্টা। পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নিপীড়ন বন্ধের অনুরোধ করবে বাংলাদেশ সরকার। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপরে অত্যাচার, অভিযোগ, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। রোজার ঈদের অভিজ্ঞতা থেকে এবারের কোরবানির ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা ও মোবাইল কোড বাড়ানো সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সড়ক মন্ত্রণালয়। সচিবালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, ঈদে বাড়বে না বাস ভাড়া। দুর্ঘটনা রোধ এবং যানজট কমাতে বাড়ানো হয়েছে হাইওয়ে পুলিশ। চলতি মাসের শেষ সপ্তাহে উদযাপিত হবে ঈদুল আজহা। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সূত্র বলছে, এবারের ঈদে 1 কোটির উপরে যাত্রী ঢাকা ছাড়বেন, যা গত ঈদের চেয়ে বেশি। আর ট্রাকে, পশু পরিবহন ও পশুর হাট, সড়ক মহাসড়কে চাপ বাড়বে। তাই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে চ্যালেঞ্জটাও বেশি। সচিবালয় ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কমাতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী বলেন, সড়কে যানজট কমাতে গার্মেন্টস শ্রমিকদের 3 ধাপে ছুটি দেওয়া হবে। বর্ষা মৌসুম হওয়ায় রাস্তাঘাট মেরামতেও নজর দেওয়া হয়েছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখেছি। উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো। গতবার মনে হয় 24টি মোবাইল কোড কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 69টি মোবাইল কোড যাতে পরিচালনা করা যায়। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, আগের চেয়ে বেশি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হবে। মহাসড়কে বসবে না পশুর হাট। যাত্রী না নামিয়ে ফেরিতে বাস ওঠা বন্ধ। আমাদেরকে গত ঈদে বেশ কিছুটা বিব্রত করেছে এবং কিছুটা অনিয়ম, কিছুটা শৃঙ্খলা অথবা যানজটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এবার আরো গরুর ট্রাক তো চলবেই, এটা পরিবহনে যুক্ত থাকছে, এই জন্য চ্যালেঞ্জটা আরো বেশি হবে। সেন্সিটিভ জায়গা হিসেবে বাইপাইল এবং আবদুল্লাপুর আমরা দেখেছি অস্থায়ী হঠাৎ কাউন্টার হয়ে যায়। মোবাইল কোড একেবারে স্থায়ীভাবে থাকবে, নিয়মিতভাবে থাকবে, পুলিশেরও বিশেষ নজরদারি থাকবে। যখন রাস্তার মাঝখান থেকে এরকম লাখ লাখ মানুষ এসে সে যে যান পাচ্ছে সেই যানে উঠে যাচ্ছে, সেটা আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। সড়ক দুর্ঘটনা বন্ধে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে জানান সড়ক পরিবহন মন্ত্রী। না, কোনো সুযোগ নেই ভাড়া বাড়াতে, কোনো সুযোগ নেই। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত 1 সপ্তাহে 300-র অধিক মামলা হয়েছে।
এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন 1000-এরও বেশি মামলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সারোয়ার। দুপুরে রাজধানীর এয়ারপোর্ট সড়কে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এমনটি জানান তিনি। বলেন, ক্রসিং বা উল্টো পথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে তিনি নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। শাস্তি নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। আপাতত 8টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন হলেও প্রায় 30টি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। গত এক সপ্তাহে 3 শতাধিক মামলা হয়েছে। এটা আমাদের শুরু। আমাদের লোকজন কাজ করতেছে, আমাদের যারা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা কাজ করতেছে। অর্থাৎ ভবিষ্যতে দেখা যাবে যে প্রতিদিন হয়তো 1000 মামলা হবে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। সোমবার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গত বছর 1 জুন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত বছরের 27 মে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এটিএম আজহারের আপিল মঞ্জুর করে খালাসের রায় দেন। বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এজন্য সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি চালুর কথা ভাবছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করতে এসে এই কথা জানান বাণিজ্য মন্ত্রী। আর এ সময় নিম্ন আয়ের মানুষরা জানান, দুর্মূল্যের এই বাজারে টিসিবির ট্রাকই এখন স্বস্তির ঠিকানা। তপ্তরোদে টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রিকশা চালক আব্দুল আলিম। দিনে কাজ করলে আয় হয় 1000 টাকা, অথচ কম দামে পণ্য কিনতে সকাল থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু 200 টাকা সাশ্রয়ে শ্রমঘণ্টার এই ক্ষতি কি পুষিয়ে নিতে পারছেন আব্দুল আলিম? দৈনিক কাজ করে কেউ 500, কেউ 400, কেউ 600 টাকাও কামাই করে। যেমন 2 লিটার তেল নিতে গেলে আমাদের 440 টাকা বা 450 টাকা এরকম জায়গা। ক্রাচে ভর করে টিসিবির পণ্য কিনেছেন পাহারানো মহিবুল্লাহ। গরম আর কষ্ট উপেক্ষা করে কম দামে কাঙ্ক্ষিত পণ্য হাতে পেয়ে খুশি তিনি। বাজারে তো আপনার তেল তো 400 টাকা, আর চিনি হলো 110 টাকা, ডাল তো 100 টাকা করে। সারা বছর যাবত এই ধরনের কার্যক্রমগুলো চালু থাকে। বাজার থেকে কিনতে পারি, কিন্তু কষ্ট হয়ে যায়। মনে করেন এখানে প্রায় 230 টাকার মতন সেভ হয়েছে আমার। ঈদুল আজহা উপলক্ষে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল কিনতে পারছেন। এবছর ভোজ্য তেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে। এতে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। তেলটা আগে যেই দাম আছে এই দামে আমরা তেলটা দিলে আমরা একটু কিনে নিয়ে খাইতে পারি। অনেক দাম হয়ে গেছে জিনিসের। এখান থেকে কিনে তো ভালোই উপকার হয়। সোমবার আগারগাঁওয়ে 10 দিনব্যাপী এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে পরিকল্পিতভাবে এগোচ্ছে সরকার। স্বচ্ছতা নিশ্চিত করতে টিসিবির ডিলার নিয়োগ দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেইল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। বর্তমানে 80 লাখ মানুষ টিসিবি কার্ডের আওতায় আছে। পর্যায়ক্রমে আরো 20 লাখ মানুষকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরো 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ফয়সাল আহমেদ। গ্রামীণ অর্থনীতিতে নতুন আশার আলো ছড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ। বিশেষ করে চড়া সুদের মহাজনী ঋণের ফাঁদ থেকে প্রান্তিক নারীদের মুক্ত করতে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ এই শিল্প গোষ্ঠী। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিতরণ করা হয়েছে 70 লাখ টাকার সুদমুক্ত ও জামানতবিহীন ঋণ, যেখানে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে এরই মধ্যে যুক্ত হয়েছেন 30,000-এরও বেশি নারী। আবু মুসার ক্যামেরায় বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এই নারীরা আজ আর কেবল গৃহিণী নন, এক একজন লড়াকু উদ্যোক্তা। ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে গবাদি পশুপালন, সংসারের অভাব দূর করতে তারা লড়ছেন সমান তালে। তবে এই লড়াইয়ে তাদের বড় বাধা ছিল পুঁজি।
পুঁজির অভাবে বারবার থমকে যাওয়া এই নারীদের ত্রাতা হয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার ছিল প্রতিষ্ঠানটির 83তম ঋণ বিতরণ কর্মসূচি, যেখানে স্থানীয় 371 জন নারীর হাতে তুলে দেওয়া হয় নগদ 70 লক্ষ টাকা। আমি আগে 2বার টাকা নিয়ে হাঁস মুরগি ফালছি, আলাই দিলে আমার বাজারে যাইছে 10,000 টাকা করে দুটা ছাগল 20,000 টাকা দা কিনে এটি ফালমু ফাইলে আল্লাহ যদি বাঁচা এটা লাভ মনে বসুন্ধরা কিস্তি আপনারা উন্নত করবেন, অথচ তারা লাগে দোয়া করবেন, তারা আমরা সহযোগিতা দিবেন। স্যারের লাগে অনেক দোয়া করি, স্যারের ছেলে মেয়ের লাগে বউর লাগে সবাই লাগে দোয়া করি। 2005 সাল থেকে শুরু হয় এই প্রকল্পের মাধ্যমে বাঞ্চারামপুর, নবীনগর ও কুমিল্লার হোমনার কয়েক হাজার পরিবার এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। বসুন্ধরা ফাউন্ডেশনের সিইও জানান, মানুষের ভাগ্য বদলই তাদের মূল লক্ষ্য। এই প্রজেক্টের মাধ্যমে এলাকার যে নিরন্ন মানুষ আছে, যারা অর্থায়ন বিভিন্ন জায়গা থেকে প্রাতিষ্ঠানিক অর্থায়ন পায় না, তাদেরকে অর্থায়ন করা এবং তারা যে সুদের যে একটা চক্রের মধ্যে পড়েছে সেই চক্র থেকে বের করে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী বলেন, সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে দেশের কর্পোরেট খাতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। চেয়ারম্যান সাহেবের বার্তা হলো, তোমরা এটা যত পারো বিস্তৃতি লাভ করো। নিম্ন পর্যায়ের বা নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদেরকে স্বাবলম্বী করা। কেবল ঋণ সহায়তায় নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্য চিকিৎসা এবং দক্ষতা উন্নয়নে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির গড়েছে বসুন্ধরা গ্রুপ। সহজ শর্তে ঋণ পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন এই প্রান্তিক নারীরা। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া এই সুদমুক্ত ঋণ পেয়ে বদলে যাচ্ছে তাদের জীবন এবং একই সাথে এই অঞ্চলে গ্রামের অর্থনীতির চিত্র। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া। রপ্তানি বহুমুখী করতে ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে তৈরি পোশাক খাতে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এই কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এ সময় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতিম বলেন, বন্ধ কারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে উদ্যোক্তারা, তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জ্বালানির সরবরাহ ঘাটতি, উচ্চ সুদ হার, কাঁচামাল আমদানি ব্যয় বৃদ্ধি সহ স্থানীয় ও বৈশ্বিক নানা সংকটে দেশের ব্যবসা বাণিজ্য বর্তমানে টিকে থাকার সংগ্রাম করছেন ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। এ সময় প্রধানমন্ত্রীর কাছে নিজেদের কষ্টের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন, নির্বাচন পরবর্তী সময়ে ব্যবসার পরিবেশ ঘুরে দাঁড়ালেও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আবারও কিছুটা থমকে গেছে ব্যবসা বাণিজ্য। জ্বালানি নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ব্যবসা ভালো করা সম্ভব বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন উদ্যোক্তারা। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক খাতের সংকট কাটাতে সরকারের তরফ থেকে নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানান। সবচেয়ে বেশি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদেরকে আমাদের এক্সপোর্ট যে বাস্কেট সেটা ডাইভার্স হইতে হবে, সেক্ষেত্রে পলিসি সাপোর্ট লাগবে। তানিকে ইতিবাচক ধারায় আনতে হলে যে কোনো পলিসি সাপোর্ট লাগলে উনি দিবেন। আমাদেরকে সঠিক পলিসিটা তৈরি করার ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে হবে, কিন্তু সবসময় রেভিনিউ সাপোর্ট দিতে পারবেন না, কারণ এটা তো একটা পুরো সার্বিক দেশের অর্থনৈতিক বিষয়। বিকেএমইএ সভাপতি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানো ও বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা, তবে ব্যাংকের অসহযোগিতায় অনেক চলমান কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। ব্যাংকগুলির নানা রকমের অসহযোগিতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরও হচ্ছে। এই জায়গাটাকেও একটু দেখার জন্য বলেছি, উনি এই ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকে নিয়ে উনি বসবেন আমাদের সাথে। ব্যবসায়ী নেতারা বলেন, ঈদুল আজহা সহ সবসময় শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে নীতি সহায়তা জরুরি বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। যা যা পলিসিগত সাপোর্ট লাগবে তিনি দিবেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। খাল উদ্ধার হয়, আবারও তা চলে যায় দখলদারদের কবজায়। বর্জ্য ফেলা হয় পারে, যা আবারও গিয়ে মেশে খালের ভেতরে। কোথাও আবার খাল উদ্ধার করা যাচ্ছে না আইনি জটিলতায়। ময়লার সঙ্গে যেন অর্থেরও অপচয়ের ভাগাড়। ঢাকা দক্ষিণ সিটির ডিএনডি খাল ও উত্তর সিটির মিরপুর এলাকার খাল জলাধার উদ্ধারে 5 বছরে খরচ 1000 কোটি টাকা, কিন্তু সবই গেছে বিফলে। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী বাঁচাতে হলে সব খালেরই পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। নাইম আলজিকর প্রতিবেদন।
2024 সালের 24 ফেব্রুয়ারি রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভেঙে ফেলা হয় 10 তলা ভবন, পরিষ্কার করে দেয়া হয় খালের সীমানা প্রাচীর। উচ্ছেদের 2.5 বছর পর দেখা গেল সেই প্রাচীরকে মাঝখানে রেখে তৈরি হয়েছে সড়ক, যেন চলছে প্রাচীর উচ্ছেদের মহোৎসব। আবারও দখলদারদের হাতে চলে গেছে খালের বেশ কিছু জায়গা। জেলা প্রশাসনের হিসেবে 54টি খালের মধ্যে অন্তত 26টি খাল টিকে আছে নানা ক্ষত বুকে নিয়ে, কিন্তু দখল দূষণে সবই এখন মৃতপ্রায়। 2020 সালে ওয়াসার অধীনে থাকা 26টি খাল ও 385 কিলোমিটার নালা হস্তান্তর করা হয় 2 সিটি কর্পোরেশনের হাতে। এসব নিয়ে ডিএনসিসির দায়িত্বে 29টি খাল ও একটি জলাশয় এবং ডিএসসিসি দেখভাল করছে 25টি খাল। 2 সিটির দায়িত্ব ছিল সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ, পুনর্খনন ও পানি প্রবাহ নিশ্চিত করা, যা শুরুও হয়েছিল। এজন্য 5 বছরে খরচ 1000 কোটি টাকারও বেশি। এই প্রকল্পের কাজ অনুসন্ধানে মিরপুরের পল্লবী সি ব্লকে নিউজ 24 টিম। দেখা যায় খাল এখন বর্জ্যে ভরা, পলিথিন আর গৃহস্থালির ময়লায় বন্ধ পানি প্রবাহ। খালের ওপরই গড়ে উঠেছে দোকানপাট ও বসতবাড়ি। এই পাইপটার লোকা নিচা, যার কারণে ময়লাগুলো সব এক জায়গায় জমে পানিগুলো উপর থেকে বেশি ওঠে। বর্ষার কালে ভরে যায়, এগুলো ভরে পুরো রাস্তা তো কিছু বোঝা যায় না। এই বাজার থেকে সব ময়লা উপরের থেকে সব ময়লা ফেলা যায়। অবৈধভাবে রূপনগরের ঝিলপাড়ে গড়ে ওঠা বস্তির কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। একটু বৃষ্টি হলেই ঘরগুলোর অর্ধেকই থাকে পানির নিচে। জিলের উপরে দাঁড়ায় আছে, বর্ষাকালে আপনি পানি উঠে যা, পানি উঠে যেমন লইরা চুরে এমনি এমনি কষ্ট বিষ্ট হইরা থাকে। অসুখ বিসুখ হইলেও এত টাকা ভাড়া দিতে থাকা সম্ভব না। দীর্ঘদিন পর পরিষ্কার হওয়া রামচন্দ্রপুর খালেও রয়েছে সমস্যা। খাল পরিষ্কার করে পাড়ে ফেলা বর্জ্য বৃষ্টিতে আবারও ফিরছে খালেই। বৃষ্টির পানিতে যদি ধুয়ে নামে, মানুষের খালের যত ময়লা, রাস্তার যত ময়লা, সব ময়লারই এই নিচে নামে। এটি সব এই যে দেখেন সিটি কর্পোরেশনের জায়গায় যেটা এই পর্যন্ত আপনার খালের সীমানা। এখন এই যে ময়লা ফালাইছে, এইখানে মনে করেন জায়গা বাড়ছে, এখানে একটা দোকান তৈরি করে দিয়েছে বা একটা রুম তৈরি করছে, খালটা দখল হয়ে গেল। সিটির প্রশাসক জানালেন দায়িত্ব নেয়ার 2.5 মাসে যতটা সম্ভব খাল খনন ও পরিষ্কারের চেষ্টা চালাচ্ছেন। কিছু কিছু জায়গায় একদম টোটালি মুখ বন্ধ হয়ে গেছে। আমরা এক্সকেভেটর দিয়ে সেগুলি খনন করছি অলরেডি, বাট কিছু কিছু জায়গায় এমন একটা জায়গা সেখানে এক্সকেভেটর যেতে পারছে না, সেখানে আমাদের অ্যানালজি করতে হয়। তো এই বিষয় নিয়ে আমরা অলরেডি পরিকল্পনা করে রেখেছি। ভিন্ন চিত্রেরও দেখা মেলে বালু নদীর দখলমুক্ত একটি খালে, যেখানে সেনাবাহিনী স্থায়ী বাঁধ নির্মাণ করেছে। সাগুফতা এলাকায় ব্যারিকেড ও গাছ লাগিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে দখল। বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত ব্যবস্থাপনা না থাকায় খাল উদ্ধার কার্যক্রম টেকসই হচ্ছে না। যদি একবারেই আমি ন্যাচারাল রাখি, তো শহর এলাকায় যেটা হবে যে এটাতে দখলদারিত্বের প্রবণতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই অর্থে ব্লক বসানো ভালো, কিন্তু যেখানে ব্লক বসানো জরুরি না সেখানে ন্যাচারাল থাকাই সবচেয়ে ভালো। টেকসই ব্যবস্থা না নিলে সামনের বর্ষায় ঢাকার জলাবদ্ধতা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন এই খালটিকে মডেল হিসেবে ধরে রাজধানীর অন্যান্য খালগুলো যদি পুনরুদ্ধারের পর পাড়গুলো স্থায়ীভাবে বেঁধে দেওয়া যায়, তাহলেই অসাধু চক্রের হাত থেকে বাঁচানো সম্ভব রাজধানীর জলাধারগুলোকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।